হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি স্বাদে গন্ধে ভরপুর সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কাঁঠাল বীজের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। কাঁঠাল বীজের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, কাঁঠাল বীজের ভর্তা, কাঁঠাল বীজের তরকারি, বাট এই পদ্ধতিতে একবার কাঁঠাল বীজ রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে আর কোনো পদেরই প্রয়োজন হবে না, শুধু কাঁঠাল বীজের এই রান্নাটা দিয়েই কিন্তু থালার সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। আর বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, কাঁঠাল বীজের এই দারুণ টেস্টি রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি এক থালা ভর্তি করে কাঁঠাল বীজ। তবে এতগুলো কাঁঠালের বীজ আমার লাগবে না, এখান থেকে আমি আমার প্রয়োজন মতো কাঁঠালের বীজ বেছে নেব। কাঁঠালের বীজের যে খোসাটা আছে সেটাকে খুব সুন্দর করে বেছে নিতে হবে। আর কাঁঠাল বীজের এই খোসাগুলোকে খুব সহজে বেছে নেওয়ার জন্য প্রথমেই যেটা করতে হবে, কাঁঠাল বীজগুলোকে 2 দিন ধরে একটু রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে। এতে কাঁঠাল বীজের খোসাটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে, একটু একটু ফেটে ফেটে যাবে, বেছে নিতে সুবিধা হবে। আমি 2-3 দিন একটু রোদের মধ্যে শুকিয়েছিলাম, যার কারণে দেখো খোসাগুলো ফেটে ফেটে গেছে। আর কত সহজে দেখো আমি কাঁঠাল বীজের খোসাটাকে বেছে নিতে পারলাম। আবার চাইলে কিন্তু একটা ছুরি অথবা বটির সাহায্যে কাঁঠাল বীজের খোসাটাকে একটু ঝাঁকানাকা করে কেটে নেওয়ার পরে হাতের সাহায্যে এইভাবে টান দিলেই দেখবে খুব সহজে খোসাটা উঠে আসবে। একে একে আমি আমার প্রয়োজন মতো বেশ অনেকগুলো কাঁঠাল বীজের খোসা এইভাবে আমি বেছে নেব। আর এটাই কিন্তু সবথেকে সহজ পদ্ধতি। তো দেখো বেশ অনেকগুলো কাঁঠাল বীজের খোসা খুব সুন্দর করে বেছে নিয়েছি। আর অনেকে কি করে, কাঁঠাল বীজের এই যে বাদামি কালারটা, এটাকে আবার অনেকে ঘষে ঘষে তুলে ফেলে। তবে এটা রেখে দিলে কোনো সমস্যা নেই, এই বাদামি কালার সমেতই আমি রান্নাটা করব। তো তারপরে কাঁঠাল বীজগুলোকে জাস্ট 2বার একটু জল পাল্টে ধুয়ে নিতে হবে। তার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, মিক্সিং বোলের মধ্যে সমস্ত কাঁঠাল বীজগুলোকে দিয়ে জাস্ট 2বার একটু জল পাল্টে ধুয়ে নেব। এতে দেখবে কাঁঠাল বীজগুলো একদম ঝিকিমিকি শাইনি দেবে। তো বন্ধুগণ, এই কাঁঠাল বীজ খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। কাঁঠাল বীজ আমাদের পেটকে পরিষ্কার রাখতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায়, রক্তশূন্যতা দূর করে, দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে, শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে, হাড় শক্ত বা মজবুত করতে সাহায্য করে। এরকম নানান উপকারী গুণাগুণ রয়েছে কাঁঠাল বীজের মধ্যে। এই সময় কাঁঠাল বীজ খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। তো সমস্ত কাঁঠাল বীজগুলোকে জাস্ট 2বার একটু জল পাল্টে ধুয়ে নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে এইভাবে একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে, তাহলে পেস্ট করে নিতে সুবিধা হবে। আমি তো আমার সুবিধা মতো ছুরির সাহায্যে একদম ঝিরিমিরি করে কুচি করে নিলাম। তোমরা তোমাদের সুবিধা মতো বড়ি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো বন্ধুগণ, কাঁঠাল বীজগুলোকে ঝিরিমিরি করে কুচি করে নেওয়ার পরে 2-3বার একটু জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তোমরা দেখে বুঝতে পারছো জলটা কতটা ঘোলাটে হয়ে গেছে বা সাদা হয়ে গেছে। কাঁঠাল বীজের মধ্যে অনেক আঠা বা কষ থাকে, তো এইভাবে কাঁঠাল বীজগুলোকে ঝিরিমিরি করে কুচি করে নেওয়ার পরে 2-3বার একটু জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। মানে যতক্ষণ না কাঁঠাল বীজের ঘোলাটে জলটা পুরোপুরি স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হয়ে যাবে ততক্ষণ অবধি ধুয়ে নিতে হবে। তো তারপরে কাঁঠাল বীজগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। কাঁঠাল বীজগুলোকে এইভাবে ঝিরিমিরি করে কুচি করে নিলে পেস্ট করে নিতে সুবিধা হয়, তাই একদমই কিন্তু ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে। তো তারপরে দেখো আমি এর মধ্যে 1/2 ইঞ্চি মতো আদা ঝিরিমিরি করে কুচি করে দিলাম, তার সাথে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি নিয়েছি ফ্রেশ নারকেল, একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, আর একদমই কিন্তু ফ্রেশ নারকেল নিয়েছি। তো অবশ্যই কিন্তু একটু নারকেল দেওয়ার চেষ্টা করবে, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। তো তারপরে অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে কাঁঠাল বীজগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করতে করতে যদি মনে হয় যে আর একটু জল দিতে হবে, তখন অল্প অল্প করে জল দিয়ে কাঁঠাল বীজগুলোকে ঠিক এইভাবে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তবে কাঁঠাল বীজ কিন্তু একেবারে মিহি হয় না, একটু সুজির মতো দানা দানা ভাব থাকে। তো সেইভাবে দেখো যতটা সম্ভব একদম মিহি করে পেস্ট করে নেওয়ার পরে এবারে এই কাঁঠাল বীজের পেস্টটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। ঠিক এরকম একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিতে হবে, তাহলে মেখে নিতে সুবিধা হবে। তো এখন আমি এর মধ্যে সামান্য কিছু উপকরণ মেশাবো। তো সবার প্রথমে দেখো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর আমি এর মধ্যে দেবো 1/2 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। কাঁঠালের বীজ এমনিতেই কিন্তু মিষ্টি মিষ্টি খেতে লাগে, চিনির পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। তো তারপরে দেখো দিয়ে দিলাম 1 চামচের 3/1 জিরের গুঁড়ো, তার সাথে আমি 1 চামচের 3/1 দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। একদমই গুঁড়ো মশলা অল্প করে দিতে হবে, তবেই কিন্তু খেতে দারুণ লাগবে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বেসন। এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি, তবে এতটা বেসন আমার লাগবে না, এখান থেকে আমি মাত্র 4 চামচ ভর্তি করে দিয়ে দিলাম বেসন। এই বেসনটা দেওয়ার একটা উদ্দেশ্য, একটুখানি বেসন দিলে কাঁঠাল বীজের পেস্টের মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং তৈরি হবে। তবে বেসনের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। আমি প্রায় 300 গ্রামের মতো কাঁঠালের বীজ বেছে নিয়েছিলাম, তার মধ্যে মাত্র 4 চামচ ভর্তি করে দিয়ে দিলাম বেসন। বেসনের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু বেসন বেসন খেতে লাগবে, সেক্ষেত্রে কাঁঠাল বীজের যে আসল স্বাদ বা টেস্ট সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তার জন্য বেসনের পরিমাণটা কিন্তু একদমই অল্প করে দিতে হবে। তো তারপরে দেখো সমস্ত কিছুকে একসাথে
সাথে একটা হাতার সাহায্যে খুব ভালো করে আমি ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। আমি তো হাতার সাহায্যে মেখে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে পারো। 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালো করে মিশ্রণটাকে মেখে নিতে হবে, কারণ এই মিশ্রণটা যত ভালোভাবে মাখা হবে কাঁঠাল বীজের ধোকাগুলো ততটাই কিন্তু পারফেক্ট তৈরি হবে। তো এখন আমি ধোকাগুলো তৈরি করে নেব, তার জন্য দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তেলটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে প্যানের সারা গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে কাঁঠাল বীজের পেস্টটাকে এইভাবে প্যানের মধ্যে দিয়ে খুব সুন্দর করে হাতা দিয়ে একটু চেপে চেপে সেট করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু লোতে রেখেছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে হাতা দিয়ে খুব ভালো করে উপরটা এইভাবে সমান করে দিতে হবে, তাহলে দেখতে কিন্তু দারুণ লাগবে। সাইড থেকে খুব সুন্দর করে চেপে চেপে সেট করে দিতে হবে। আর এই ধোকাটাকে কিন্তু খুব বেশি মোটা করা যাবে না, আবার খুব বেশি পাতলা করা যাবে না। খুব সুন্দর করে ধোকাটাকে সেট করে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ধোকার একটা পিঠ একটু ভেজে নিতে হবে। ধোকার একটা পিঠ ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটু মশলা বেটে নেব। মশলাটা বাটার জন্য ওই মিক্সিং জারটাই নিয়েছি, তার মধ্যে আমি 3 চামচ ভর্তি করে দিয়ে দিলাম 4 মগজ। হাতের কাছে যদি 4 মগজ না থাকে সেক্ষেত্রে তোমরা 8-10টা কাজু বাদামও দিতে পারো। কাজু বাদাম অথবা 4 মগজ অবশ্যই দেবে, তাহলে গ্রেভিটা খেতে কিন্তু দারুণ লাগবে। তার সাথে আমি বেশ কিছুটা দিয়ে দিলাম ফ্রেশ নারকোল। নারকোলটাকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে দিয়ে দিলাম। তো তার সাথে আমি প্রায় 1 ইঞ্চি মতো আদাকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে একটা লাল টুকটুকে মিডিয়াম সাইজের পাকা টমেটোকে ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম। তার সাথে আমি 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দেবো গোটা ধনে। তার সাথে আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দেবো গোটা জিরে। আর এই রান্নাটা অবশ্যই কিন্তু গোটা ধনে গোটা জিরে বেটে রান্না করতে হবে, তাহলে স্বাদ আর গন্ধ দুর্দান্ত হবে। মানে একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তার সাথে একটা তেজপাতাকে একদম টানা টানা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। তার সাথে দেখো 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা গোলমরিচ। একটু গোটা গোলমরিচ অবশ্যই দেবে, তাহলে ঘ্রাণটা কিন্তু দুর্দান্ত হবে। সাথে বেশ একটু হালকা হালকা ঝাল গালের মধ্যে লেগে থাকবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো তারপরে অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত মশলার একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখো সমস্ত কিছুকে একসাথে একদম মিহি করে পেস্ট করে নিলাম। এখন একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। তো দেখো খুব সুন্দর করে সমস্ত মশলার পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এর মধ্যে যেহেতু 4 মগজ বাটা দেওয়া আছে, নারকোল বাটা দেওয়া আছে, গ্রেভিটা খেতে এতটাই টেস্টি হবে, একবার এই পদ্ধতিতে কাঁঠাল বীজ রান্না করে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। এদিকে দেখো ধোকাটা কিন্তু একটা পিঠ ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে একটা পিঠ ভেজে নিয়েছি। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু ধীরে ধীরে ভেজে নিতে হবে, তাহলে ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো খুন্তি দিয়ে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে, তার জন্য একটা প্লেট অথবা থালা এইভাবে প্যানের উপরে রেখে উল্টে দিতে হবে। একটা থালার মধ্যে ধোকাটাকে উল্টে দিয়ে বাকি পিঠটাকে এইভাবে প্যানের মধ্যে দিয়ে ভেজে নেব। আর এই পিঠটাকে ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে। তো ঠিক এইরকম লাল লাল করে ধোকার বাকি পিঠটাকেও ভেজে নিতে হবে। আর এই পিঠটা ভাজতে কিন্তু একদমই সময় লাগে না। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেবো। আর নিচের পিঠটাকে ভাজার সময় জাস্ট 1 চামচের মতো একটু তেল এইভাবে সাইড থেকে দিয়ে দেবো, তাহলে নিচের পিঠটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ধোকাটা যদি ভালো মতো ভাজা হয় খেতে কিন্তু দারুণ লাগে। তো খুব ভালো করে এবার একটু ঝাঁকানাকা করে দিতে হবে, তাহলে তেলটা সব জায়গায় খুব সুন্দরভাবে লেগে যাবে, যার কারণে ধোকার নিচের পিঠটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এপিঠ ওপিঠ উল্টে পাল্টে দেখো খুব সুন্দর করে আমি ধোকাটাকে লাল লাল করে ভেজে নিলাম। তো এখন একটা থালার মধ্যে নামিয়ে নেব। থালার মধ্যে নামিয়ে নেওয়ার পরে ধোকাটাকে একটুখানি ঠান্ডা করে নেব, তবে পুরোপুরি ঠান্ডা করব না, একটু উষ্ণ গরম থাকা অবস্থায় কেটে নেব, তাহলে ধোকাটা বেশ একটু সফট থাকবে, কেটে নিতে সুবিধা হবে। ফ্যানের তলায় কিন্তু একদমই রাখা যাবে না, তাহলে ধোকাটা বেশি শক্ত হয়ে যাবে। ফ্যানের তলায় রাখা যাবে না, একদমই নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে। তো ধোকাটা ওদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণে দেখো আমি সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে 3 চামচ ভর্তি করে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে খুব সুন্দর করে ঘোটানাটা করে একটু কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিতে হবে। তো তারপরে এখানে দেখো আমি একটা বড় সাইজের আলুকে এরকম করে চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছিলাম। আর কাঁঠাল বীজের এই রেসিপিতে একটু আলু দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। আলুটাকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর আলু ভাজার সময় একদমই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভাজবো, তাহলে নেড়ে ছেড়ে ভাজতে ভাজতেই দেখবে আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে আলুগুলোকে ঠিক এরকম করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব।
তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আলুর পিসগুলোকে ঠিক এইভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো আলুগুলোকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, আর আলু ভাজার পরে কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলেই আমি রান্নাটা করব। তো এখন এই তেলের মধ্যে আমি ফোড়ন দেবো হাফ চামচ গোটা জিরে, সাথে দুটো তেজপাতাকে একদম তেনা তেনা করে ছিঁড়ে রেখেছি, সাথে নিয়েছি একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি। তো এই গোটা মশলাগুলো গরম তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে ঘুটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ না এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে ততক্ষণ অবধি কন্টিনিউ নেড়ে ছেড়ে ফোড়নটাকে দেখো ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো। মিক্সিং জারে বেটে রাখা মশলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসে ততক্ষণ অবধি কিন্তু কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে যেহেতু চার মগজ দিয়ে আছে, কড়াইতে লেগে যাবে, তাই কন্টিনিউ এইভাবে নেড়ে ছেড়ে কিন্তু মশলাটাকে 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছু সময় ধরে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে। তো তখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, তার সাথে আমি দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি সবসময় কালারের জন্য ব্যবহার করি, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো তারপরে ওই মশলার বাটিটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে যেহেতু গোটা ধনে গোটা জিরে বেটে দেওয়া আছে, তাই আলাদা করে কিন্তু জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়া লাগবে না। তো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মাঝে মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হয় রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যায়। বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এই সময় আমি মশলার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তার সাথে হাফ চামচের মতো কসুরি মেথিকে দু হাতে তালুতে রেখে একটু ঘষে দিতে হবে। এভাবে একটু কসুরি মেথিকে ডলে দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো চিনি আর কসুরি মেথি দিয়ে আরও মিনিটখানেক সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটাকে এইভাবে কষাতে কষাতে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। এর মধ্যে যেহেতু গোটা জিরে, গোটা ধনে, নারকোল বাটা দেওয়া আছে, কষাতে কষাতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে মোমো করবে। তো মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুগুলো যেহেতু একদম লাল লাল করে ভাজা ছিল, তাই খুব বেশি সময় ধরে কিন্তু কষাতে লাগবে না, জাস্ট মিনিটখানেক সময় ধরে খুব ভালো করে আলুর পিসগুলোকে একটু মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো অ্যাড করে দেবো গরম জল। আগে থেকে এই জলটাকে আমি গরম করে রেখেছিলাম, আর যে কোনো রান্নাতে একটু গরম জল দিলে টেস্টটা কিন্তু দারুণ লাগে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ ঝোল ধোকা দেওয়ার সাথে সাথে কিন্তু একেবারেই টেনে যায়, তাই ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। সাথে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, তার সাথে আমি একটু চেক করে দেখলাম, মনে হলো আরেকটুখানি মিষ্টি দিলে খেতে দারুণ লাগবে। তো আরেকটুখানি চিনি দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট সময় ধরে প্রথমে ঝোলটাকে খুব সুন্দর করে রান্না করে নেব। তো বন্ধুগণ, কাঁঠাল বীজের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার কাঁঠাল বীজ রান্না করে খেয়ে দেখতে পারো, স্বাদে গন্ধে ভরপুর, একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। এদিকে দেখো ধোকাটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি, একটু উষ্ণ গরম থাকা অবস্থাতেই কিন্তু ধোকাটাকে কেটে নিতে হবে। আমি একটা ছুরির সাহায্যে প্রথমে লম্বালম্বিভাবে কেটে নেব, তারপরে আড়াআড়িভাবে চৌকো চৌকো পিস করে কেটে নেব। আমি তো আমার পছন্দ মতো চৌকো চৌকো শেপে কেটে নিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কাঁঠাল বীজের এই ধোকাগুলো এইভাবে শুধু শুধু খেতেও কিন্তু দারুণ লাগে, মানে খেতে এতটাই টেস্টি হয়, মনে হবে যেন এমনি এমনি সবটুকু ধোকা খেয়ে ফেলি, খেতে দারুণ টেস্টি লাগে, আমার তো দারুণ লাগে। আমি এখান থেকে বেশ কয়েক টুকরো রেখে দেবো শুধু শুধু খাওয়ার জন্য। কাঁঠাল বীজ দিয়ে তুমি যাই রান্না করো না কেন সেটাই খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তবে কাঁঠাল বীজের এই ধোকাগুলো কিন্তু খুব বেশি মোটা করবে না, একটু পাতলা করে তৈরি করবে, তবে আবার খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা না, তাহলে ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, ধোকাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। দেখতে দেখো কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো এইভাবে দেখো আমি চৌকো চৌকো পিস করে কেটে নিলাম। তো এখন এই কাঁঠাল বীজের ধোকাগুলোকে আমি সরাসরি ঝোলের মধ্যে দিয়ে দেবো। এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 6 মিনিট সময় ধরে ঝোলটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। মাঝখানে 2-1 বার ঢাকনাটা তুলে অবশ্যই কিন্তু ঝোলটাকে একটু ঘোটানাটা করে দিতে হবে, তাহলে ঝোলের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। 5-6 মিনিট সময় ধরে প্রথমে ঝোলটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। আলুটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, একেবারেই কিন্তু নরম হয়ে গেছে। তোমাদের একটু দেখো ভেঙে দেখিয়ে দিলাম, আলুটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো ঢাকনা
ঢাকনাটা তুলে ঝোলটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সমস্ত কাঁঠাল বীজের ধোকাগুলোকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর দেখো এতগুলো আমি রেখে দিলাম শুধু মুখে খাবো, মানে সাইড থেকে যেগুলো ছিল সেইগুলো খেতে বেশি ভালো লাগে, ওই সাইডেরগুলো বেশি একটু মুচমুচে হয়, খেতে দারুণ লাগে। তো সমস্ত ধোকাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নেব। এতে ধোকাটাও বেশ সফট হয়ে যাবে, ধোকার মধ্যে সমস্ত তেল মশলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, ধোকাটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো 2-3 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি, ধোকার ঝোলটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে। আর যখনই ঢাকনাটা তুলবে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাবে। খুব ভালো করে ঝোলটাকে একটু আলতো হাতে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে নামানোর আগে এর মধ্যে দিতে হবে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি, তার সাথে আমি প্রায় 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিলাম ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যায়। তার সাথে প্রায় 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিলাম শাহি গরম মশলার গুঁড়ো। তো ধনেপাতা কুচি আর প্রায় 1.5 চামচের মতো ঘি, তার সাথে একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো এইবার একটু ধামা চাপা দিয়ে রাখবো, মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তাহলে এই ধনেপাতার গন্ধ, ঘিয়ের গন্ধ আর শাহি গরম মশলার গন্ধটা খুব সুন্দরভাবে ঝোলের সাথে মিশে যাবে, যার কারণে এই কাঁঠাল বীজের ধোকার ডালনার স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, যে কোনো নিরামিষের দিনে এইভাবে একবার কাঁঠাল বীজের ধোকা রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম 1 থালা ভাত কিন্তু এই ধোকার ডালনা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকের এই কাঁঠাল বীজের ধোকার ডালনার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।